রুচিকার অনেক বড়লোক শ্বশুরবাড়িতে বিয়ে হয়, সেই জন্য তার খুবই অহংকার। এমনই অহংকার যে তার মাটিতে পা পড়ে না। একদিন রুচিকা তার বান্ধবীদের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ করে। যখন তার বান্ধবীরা বাড়িতে আসে তখন তারা দেখে যে টেবিলের উপর লক্ষ লক্ষ টাকা ছড়ানো আছে। এরকম টেবিলের উপর টাকা ছড়ানো আছে দেখে তারা ভীষণই অবাক হয়। কিরে, তোরা হা করে কি তাকিয়ে আছিস? ও আচ্ছা, সরি, তোরা মনে হয় বাবার জন্মে এত টাকা একসঙ্গে দেখিসনি। আসলে আমাদের বাড়িতে এরকম চারিদিকে টাকা ছড়িয়ে ছিটিয়েই থাকে, এত টাকা কোথায় রাখবো তাই বুঝতে পারি না। তুই অনেক বড়লোক বাড়ির বউ আমরা মানছি, তাই বলে এরকম চারিদিকে টাকা ছড়িয়ে রাখবি? টাকার কখনো অপমান করতে নেই, তাতে ঈশ্বর রাগ করেন। টাকাগুলো গুছিয়ে রাখ। এরকম টেবিলের ওপর খাবার খাওয়ার জায়গায় কেউ টাকা রেখে দেয়? হ্যাঁ, তাতে কি হয়েছে? আসলে আমাদের বাড়িতে যে বাসন ধোয়ার কাজ করে সে আজকে আসেনি, আর সোনার বাসন রূপার বাসন সব এঁটো হয়ে পড়ে আছে। তাই জন্য আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা টাকার উপর খাবার রেখে খাবো। রুচিকার মুখে এরকম কথা শুনে তার বান্ধবীরা খুবই অবাক হয়। তারা ভাবে টাকার অহংকারে রুচিকা হয়তো পাগল হয়ে গেছে, কারণ টাকার উপর কেউ খাবার খেতে পারে এটা কখনো ভাবাই যায় না। কিন্তু রুচিকা ঠিক তাই করে। সে রান্নাঘর থেকে দামি দামি খাবার নিয়ে এসে টাকার উপর খাবারগুলো সবাইকে পরিবেশন করে, কিন্তু কেউ এরকম অর্থের উপর খাবার রেখে খেতে রাজি হয় না। কি হলো, আমি তোদেরকে খাবার পরিবেশন করলাম, তোরা খাচ্ছিস না কেন? এত দামি দামি খাবার তোরা খাবি না? মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আরো কত কি, একেবারে খেয়ে নে, না হলে তো তোরা সেই বাড়িতে গিয়ে ডাল ভাত খাবি। এরকম 500 টাকার নোট, 2000 টাকার নোট বিছিয়ে কেউ তার উপর খাবার খায়? ইস, আমার খুব কষ্ট হচ্ছে রে। এই টাকাগুলো যদি গরিব মানুষরা পেত তাহলে কত উপকার হতো বলতো। আলিশান শ্বশুরবাড়ি পেয়েছিস বলে জিনিসপত্রের গুরুত্ব দিতে শেখ। এই কথা বলে তারা কেউ খাবার খেতে চায় না। রুচিকাও তাদেরকে কোনো রকম জোর করে না। কিছুক্ষণের মধ্যে রুচিকা তার বান্ধবীদের আলিশান শ্বশুরবাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে শুরু করে। এত বড় বাড়ি তারা কোনোদিনও চোখেও দেখেনি। সেই বাড়িটা এতটা সুন্দর এবং বাড়ির মধ্যে প্রত্যেকটা ঘর এতটা সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো থাকে যে দেখলে মনে হয় ফিল্ম সিটির মতো। এমনকি বাড়িটা এতটাই বড় যে কেউ যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া মুশকিল। সত্যি রুচিকা, তোর কপাল কত ভালো, না হলে তোরা মাত্র 3 জন এত বড় আলিশান বাড়িতে থাকিস। এই বাড়িতে মনে হচ্ছে পুরো শহরের মানুষ ধরে যাবে। আর বাড়িটা খুব সুন্দর, কি সুন্দর সাদা মার্বেল পাথর দিয়ে সাজানো, আর কত দামি দামি পেন্টিং। আমার তো খুব ভালো লাগছে দেখে। এই তোরা কিন্তু একদম নজর দিস না কেমন? আমার বর ইতালি, আমেরিকা, ফ্রান্স, মাল্টা, মোজাম্বিকা সব জায়গা থেকে ঘুরে ঘুরে দামি দামি পেন্টিং এর কালেকশন করেছে। আমাদের বাড়িটা সুন্দর করে সাজিয়েছে, আর কোটি কোটি টাকা খরচা হয়েছে রে। আসলে আমার বরের ঘর সাজানোর খুব শখ আছে, বুঝলি? রুচিকার কথা শুনে তার বান্ধবীরা একেবারে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এমন সময় অনেকগুলো ব্যক্তি তাদের বাড়িতে দামি দামি ফার্নিচার নিয়ে চলে আসে। সেই ফার্নিচারগুলো একেবারেই অ্যান্টিক। ওই শহরে এরকম ফার্নিচার পাওয়া যায় না, কারণ রুচিকার স্বামী বিদেশ থেকে সেই ফার্নিচারগুলো পাঠায়। আমার ঘরে এই ফার্নিচারগুলো রেখে দিন, আর হ্যাঁ, এই যে 10,000 টাকা টিপ, এটা দিয়ে কিছু কিনে খেয়ে নেবেন। তোর ঘরে তো দেখলাম সব নতুন নতুন ফার্নিচার রাখা, তার উপর তুই আবার দামি দামি ফার্নিচার কিনেছিস। এতগুলো ফার্নিচার তুই কোথায় রাখবি? ওই যে তোকে বললাম, আমরা পুরানো কোনো জিনিস ব্যবহার করি না। আসলে এই ফার্নিচারগুলো আমি 1 মাস আগেই কিনেছিলাম, কিন্তু রংটা এখন পছন্দ হচ্ছে না, তাই জন্য চেঞ্জ করিয়ে নিলাম। আর পুরানো ফার্নিচারগুলো কোনো গরিব লোকেদের দিয়ে দেব, তুই চাইলেও নিয়ে নিতে পারিস, কারণ তুইও তো গরিব। ওপস, সরি, কিছু মনে করিস না। রুচিকার এত বড় বড় কথা মানালি এবং তার বন্ধু বান্ধবীরা কিছুতেই সহ্য করতে পারে না, তাই তারা কিছুতেই আর রুচিকার আলিশান বাড়িতে থাকতে চায় না। তারা তখনই রুচিকার বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে তারা দেখে যে রুচিকার আলিশান শ্বশুর বাড়ির সামনে দামি দামি কোম্পানির 10-12টা গাড়ি রাখা আছে। সেই প্রত্যেকটা গাড়ির দাম প্রায় 1 কোটি টাকার উপরে। তোরা যখন তাড়াতাড়ি চলে যাচ্ছিস তাহলে চল, আমি আমার নতুন BMW করে তোদের বাড়িতে ছেড়ে আসি, কারণ BMW গাড়িটা একদমই চালানো হয় না।
এই কদিন ধরে রেঞ্জ ওভার আর ফারারি করে ঘুরছিলাম তো, তাই জন্য এখন বিএমডব্লিউ চালাতে খুব ইচ্ছে করছে। কোনো দরকার নেই রে, কারণ তোর বিএমডব্লিউ চড়ে আমি যদি বাড়িতে যাই তাহলে আমার এলাকায় হই হট্টগোল পড়ে যাবে। সুতরাং আমরা বাসে করে এসেছি, বাসে অটো করে বাড়ি ফিরে যাব। সে কি, তোরা বাসে অটো করে ট্রাভেল করিস? তোদের প্রবলেম হয় না? তুই হয়তো ভুলে যাচ্ছিস রুচিকা, তুই যখন কলেজে পড়তিস তখন তুইও কিন্তু ভিড় বাসে করে কলেজে পড়াশোনা করতে আসতিস, তাই তোর যখন প্রবলেম হতো না, এখন আমাদেরও কোনো প্রবলেম হয় না। কিন্তু তুই তো বরাবরই বড়লোক ছেলেকে বিয়ে করবি বলে ঠিক করেছিলি, সুতরাং তোর স্বপ্ন পূরণ হয়েছে। তোর আলিশান শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু আমরা মধ্যবিত্ত, তাই আমরা সাধারণ যানবাহন করে ট্রাভেল করতে অভ্যস্ত। এই কথা বলে মানালি বান্ধবীদের সঙ্গে বাসে করে চলে যায়। অন্যদিকে রুচিকার তার কলেজ জীবনের কথা মনে পড়ে, কারণ কলেজ জীবনে সে সত্যি অত্যন্ত মধ্যবিত্ত ছিল। সে একটা জামা 2-3 দিন ধরে পরতো, মাথায় তেল মাখতো, আর সেই তেল মাখা মাথা নিয়ে বড় বড় স্বপ্ন দেখতো। এই চল, আজকে আমরা একটা বড় রেস্টুরেন্টে গিয়ে দামি দামি পিৎজা পাস্তা খেয়ে আসি, কারণ প্রত্যেকদিন এই কলেজ ক্যান্টিনে চাউমিন খেতে আমার আর ভালো লাগে না, একটুও তেল দেয় না, আর কেমন গরিবদের মতো বাদাম দিয়ে চাউমিন ভাজে। পকেটে 5 টাকা নেই, আবার রেস্টুরেন্টে গিয়ে পিৎজা আর পাস্তা খেতে চাইছিস? চুপচাপ কলেজের ক্যান্টিনে চাউমিন খেয়ে নে, আর ভুলে যাস না ক্যান্টিনে এখনো 500 টাকা ধার হয়ে আছে, ওটা শোধ করব, তারপর যেখানে যাওয়ার যাব। দূর, আমার ভালো লাগে না। কোথায় একটা বড়লোক শ্বশুরবাড়ি হবে, তাহলে এই পড়াশোনাটা ছেড়ে দেব, আর টাকা পয়সা চিন্তা করতে হবে না। আলিশান শ্বশুরবাড়িতে গিয়ে একেবারে রাজত্ব করব। দেখতে শুনতে সুন্দর, লম্বা চওড়া আছি, কেন যে একটা ভালো বিয়ের সম্বন্ধ আসে না কি জানি। রুচিকা এরকম দিনের বেলায় খোলা চোখে বড়লোক হবার স্বপ্ন দেখতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রুচিকা যখন কলেজ থেকে বাড়িতে ফেরে, তখন রাস্তায় ভীষণ পরিমাণে জ্যাম থাকে, তাই সে অন্য রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করে। এমন সময় সে রাস্তার ধারে একটা বিরাট বড় আলিশান বাড়ি দেখতে পায়, আর সেই বাড়ির বাইরে দামি দামি গাড়ি দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সেই বাড়ির সামনেই একটা ছেলে দাঁড়িয়ে ফোনে কথা বলে। ছেলেটাকে তো দারুণ হ্যান্ডসাম দেখতে, আর পোশাক আশাক দেখে মনে হচ্ছে নিশ্চয়ই এই বাড়ির বড়লোক ছেলে হবে। এই ছেলেটাকে পটিয়ে যদি বিয়ে করে নিতে পারি, তাহলে আমি এত বড় আলিশান বাড়ির বউ হয়ে যাব, আর আমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই কথা ভেবেই রুচিকা ইচ্ছা করে ছেলেটার সামনে গিয়ে শরীর খারাপে নাটক করতে শুরু করে, যা দেখে সেই ছেলেটা অর্থাৎ শুভঙ্কর খুবই ভয় পেয়ে যায়। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার সত্যিই শরীরটা অসুস্থ। চলুন, আমি আপনাকে গাড়ি করে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ নিশ্চয়ই, আসলে আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই আমি অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। আমার শরীর খুব খারাপ করছে, প্লিজ আপনি আমাকে যে কোনো একটা বড় গাড়িতে করে বাড়িতে ছেড়ে দিন। রুচিকা এই কথা বলা মাত্রই শুভঙ্কর একটা দামি ফারারি গাড়ি করে রুচিকাকে বাড়িতে ড্রপ করতে চলে যায়। আর রুচিকা যেহেতু দেখতে খুবই সুন্দর, তাই তার মিষ্টি মিষ্টি কথা শুনে শুভঙ্কর রুচিকাকে পছন্দ করে ফেলে। এভাবেই ধীরে ধীরে তাদের মধ্যে আলাপচারিতা হয়। আর একদিন হঠাৎই রুচিকা শুভমকে বিয়ের প্রস্তাব দেয়। হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না, যে আমি কোথায় থাকি, কি কাজ করি না করি, এসব না জেনে তুমি আমাকে বিয়ে করে নেবে? আমি তোমার ব্যাপারে কিছু জানতে চাই না, কারণ আমি সব কিছু জানি। আর তুমি ইয়ার্কি মারছো কেন? তুমি কোথায় থাকো, কি কাজ করো, এসব আমার জানা আছে, সুতরাং তোমাকে কিন্তু আমায় বিয়ে করতেই হবে। তাছাড়া আমি তোমাকে ছাড়তে পারবো না শুভঙ্কর। রুচিকার কথা শুনে শুভঙ্কর খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়, আর খুব তাড়াতাড়ি রুচিকা তাড়াহুড়ো করে শুভঙ্করকে বিয়ে করে ফেলে। বিয়ের পর যথারীতি শুভঙ্কর রুচিকাকে নিয়ে সেই আলিশান বাড়িতে গিয়ে ওঠে। 2-1 দিন রুচিকা তার আলিশান শ্বশুর বাড়িতে খুবই আনন্দ করে এবং মজা করে দিন কাটায়। কিন্তু হঠাৎই একদিন, কি ব্যাপার শুভঙ্কর, ভালোই তো নতুন বিয়ে করেছিস, তাই বলে এখন কিন্তু কাজের ছুটি চাস না যেন। কেননা তুই যদি ছুটি নিস তাহলে বড় বড় গাড়িগুলো কি হবে বলতো? আর তাছাড়া এই বাড়িটা তো এমনি বাড়ি নয়, এটা হলো একটা ফিল্ম সিটির সেট। কদিন পরে এখানে শুটিং শুরু হবে, আর বড় বড় হিরো হিরোইনরা আসবে, তখন কিন্তু তোকে আর তোর বউকে সবাইকে রান্না করে খাওয়াতে হবে।
হ্যাঁ স্যার, নিশ্চয়ই, চিন্তা করবেন না। আর এখন শুধু আমি নয়, বরং আমার বউ আমার সাথে এই দামি দামি গাড়িগুলো ধুয়ে দেবে, তাই না রুচিকা? শুভঙ্করের কথা শুনে রুচিকার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ সে শুভঙ্করকে বড়লোক ভেবে ভুল করে বসে। এমনকি বিয়ের সময় শুভঙ্কর তাকে খুব সাধারণভাবে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তখনও পর্যন্ত রুচিকা শুভঙ্করকে সন্দেহ করেনি, কিন্তু এখন যখন সব সত্যি ঘটনা সামনে চলে আসে, তখন রুচিকা নিজের কানে এই ঘটনা কিছুতেই বিশ্বাস করতে চায় না। আমি তো বিশ্বাস করতে পারছি না, এটা ফিল্ম সিটির সেট, এটা তোমাদের বাড়ি নয়। আর ওই বড় গাড়িগুলো কার? আমি তো ভেবেছিলাম তুমি অনেক বড় লোক আর অনেক আলিশান বাড়িতে থাকো, তুমি আমাকে শেষ পর্যন্ত ঠকিয়ে দিলে। ফালতু কথা কেন বলছো? আমি তোমাকে ঠকাইনি। আমি তো ভেবেছিলাম তুমি সবকিছু জানো, তাই আমাকে বিয়ে করতে চাইছো। আর আমি তো কোনো বড় লোক নয়, এটা আমার ডিরেক্টরের তৈরি করা বাড়ি, আর এই গাড়িগুলো তার। আর আমি এই আলিশান ফিল্ম সিটি দেখাশোনা করি, তার সাথে গাড়িগুলো ধোয়াধুয়ি করি। শুভঙ্করের মুখে এমন কথা শুনে রুচিকা ঠিক থাকতে পারে না, সে ভীষণই কান্নাকাটি করে। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন মানালি এবং তার বন্ধুরা জানায় যে তারা রুচিকার আলিশান শ্বশুরবাড়িতে ঘুরতে আসবে। সেদিন রুচিকা তাদের সামনে নকল একটা প্রতিচ্ছবি তৈরি করে। থাক, এসব পুরানো কথা ভেবে আর লাভ নেই। আমি সবার কাছে আলিশান শ্বশুরবাড়িতে সংসার করছি, কিন্তু আমি তো জানি আমি কোথায় থাকি। কি আর করব, বেকার বেকার এসব ভাবলে নিজেরই কষ্ট। এই বলে রুচিকা ঘরে গিয়ে একটা ময়লা জামা কাপড় পরে নেয় আর জল দিয়ে সার্ফ নিয়ে বড় বড় গাড়িগুলো ধুতে শুরু করে। কিছুক্ষণ পর সে রান্না বান্না করে সবাইকে খেতে দেয়। কিন্তু এমন সময় হঠাৎই মানালি আবার রুচিকার শ্বশুর বাড়িতে ফিরে আসে, কারণ সে ভুল করে নিজের পার্স রুচিকার বাড়িতে ফেলে চলে যায়। আর মানালি যখন রুচিকার দুর্দশাপূর্ণ অবস্থা দেখে, তখন সে আকাশ থেকে পড়ে। তুই আমাকে সত্যি কথা বলতো, তোর হাবভাব দেখে আমার প্রথমেই সন্দেহ হচ্ছিল, আমি বিশ্বাস করতে পারছি না। তুই সত্যি কোথায় থাকিস আর কি করিস বলতো? এই কথা শুনে রুচিকা কাঁদতে কাঁদতে সমস্ত সত্যি কথা বলে দেয়। ও মাই গড, তার মানে তুই এতক্ষণ ধরে আমাদেরকে বোকা বানালি? কি মিথ্যাবাদী রে তুই! কিন্তু তুই অতগুলো টাকা কোথায় পেলি, যেগুলোর উপর আমাদেরকে খাবার পরিবেশন করেছিলি? ওই টাকাগুলো তো আমার জীবনের মতোই নকল ছিল। আমার কাছে যদি অত টাকা থাকতো, তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। আলিশান শ্বশুরবাড়ির স্বপ্ন দেখে আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। বান্ধবীর মুখে এরকম কথা শুনে মানালি খুব হাসতে শুরু করে। আসলে বাইরে থেকে যা দেখা যায় সবসময় তা সত্যি নাও হতে পারে। রিনা, আজকে আমি আমার পরিবারের জন্য বিরিয়ানি রান্না করেছি। অনেকটা বিরিয়ানি বেঁচে গেছে, কারণ আমার মেয়ে তুলসী বেশি বিরিয়ানি খেতে পারে না। তাই তুই কাজ থেকে বাড়ি ফেরার সময় তোর মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে যাস। দিদিমণি, আমরা গরিব মানুষ, প্রত্যেকদিন নুন দিয়ে চাল ঢেলে ভাত খেয়ে বেঁচে থাকি। আমাদের পেটে ওসব বড় লোকের বিরিয়ানি সহ্য হয় না। তাই আমি আমার মেয়েকে কি করে বিরিয়ানি খাওয়াবো বলুন? তোদের পেটে সহ্য হয় না বলে তোর মেয়ে বিরিয়ানি খেতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি খুব এলাহি ভাবে বিরিয়ানি রান্না করি, এর মধ্যে কোনো ভেজাল থাকে না। তাই দেখবি তোর মেয়ের এই বিরিয়ানি খেয়ে ভীষণ ভালো লাগবে। এই বলে পরিদেবী তার বাড়ির কাজের বউ রিনা ও তার মেয়ে চুমকির জন্য টিফিন বক্সে করে বেশ অনেকটা মটন বিরিয়ানি প্যাক করে দেয়। রিনা বাড়ি ফিরে আসলে তার মেয়ে ভীষণ পরিমাণে খুশি হয়। মা, তুমি এই টিফিন বক্সে করে কি নিয়ে এসেছো? আমি আমার আর তোমার জন্য ডাল, আলু ভাজা আর ভাত রান্না করেছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপর আমরা একসাথে খেয়ে নেব। তুই যে রান্নাগুলো করেছিস এগুলো ঢাকা দিয়ে রেখে দে, কারণ আজকে আমরা ধনী লোকেদের খাবার বিরিয়ানি খাবো। আমার মালকিন ভালো করে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে, আর যা বিরিয়ানি বেঁচেছিল সেটা আমাকে দিয়ে দিয়েছে। বিরিয়ানির নাম শুনে চুমকি খুবই খুশি হয়, কারণ সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে গরিব ঘরের লোকেরা বিরিয়ানি খেতে পারবে। তাই সে তাড়াতাড়ি তার মায়ের হাত থেকে বিরিয়ানির বাক্সটা নিয়ে নেয়। সেই বিরিয়ানি থালায় ঢেলে সে খেতে শুরু করে। বড়লোকের খাবার বিরিয়ানি খেয়ে চুমকি ভীষণ আনন্দ পায়, কারণ তার এই বিরিয়ানির স্বাদ অপূর্ব বলে মনে হয়। মা, এই বিরিয়ানিটা কি ভালো খেতে! আমাদের পাড়ার মোড়ে অসীম কাকা 50 টাকায় যে বিরিয়ানি বিক্রি করে, সেই বিরিয়ানিটা তো মুখে দেওয়াই যায় না। এই বিরিয়ানিটা খেয়ে বুঝতে পারলাম যে ধনী লোকেদের বিরিয়ানি আর গরিব লোকেদের বিরিয়ানির মধ্যে পার্থক্য আছে। তুই এই কথাটা একেবারে ঠিক বলেছিস মা।
দেখিস সব বিরিয়ানি একসাথে খেয়ে নিস না যেন। পরি দিদিমণি বেশ অনেকটাই বিরিয়ানি দিয়েছে, যদি কিছুটা বেঁচে থাকে কালকে দুপুরবেলা খাবি। এই বলে রিনাও তার মেয়ের সাথে কিছুটা বিরিয়ানি খেয়ে নেয়। তারা হাত মুখ ধুয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে, কিন্তু চুমকি কিছুতেই সেই বিরিয়ানির স্বাদ ভুলতে পারে না। তাই সে তার ফোনে ইউটিউব চালিয়ে বড়লোকি ধরনের বিরিয়ানি রান্না করার রেসিপি দেখে। সে টিউশনের মাহিনা পেলে সেই টাকা দিয়ে বিরিয়ানি রান্না করার সমস্ত জিনিসপত্র বাড়িতে কিনে নিয়ে আসে। সে এলাহিভাবে বিরিয়ানি রান্না করে। সেই বিরিয়ানি সে তার মায়ের কাছে নিয়ে এসে বলে, মা দেখেছো আমরা গরিব তো কি হয়েছে, তোমার মেয়ে বড় লোকেদের মতো বিরিয়ানি রান্না করতে শিখে গেছে। নাও এই বিরিয়ানিটা খাও আর বলো তো বিরিয়ানিটা কেমন হয়েছে। তোর মাথা খারাপ হয়ে গেছে চুমকি? এখনো এই মাসের বাড়ির ইলেকট্রিক বিল বাকি আছে, তার উপর রান্না করার জন্য গ্যাস বুক করা হয়নি, আর তুই মাহিনা পাওয়ার সাথে সাথে বিরিয়ানি রান্না করে সব টাকা শেষ করে ফেললি। এরকম ভাবে টাকা নষ্ট করিস না মা। আমার মালকিন যা বড়লোক, সে রোজ রোজ বিরিয়ানি খেতেই পারে, কিন্তু আমাদের মতো গরিব ঘরে একদিন বিরিয়ানি খেতে গেলে মাসের 29 দিন পরিশ্রম করে কাটাতে হবে। চুমকি তার মায়ের কোনো কথা শুনতে চায় না। সে জোর করে তার মাকে বিরিয়ানি খাইয়ে দেয়। বিরিয়ানি খেয়ে তার মায়েরও ভীষণ ভালো লাগে। রিনা তার মালকিন এবং মালকিনের মেয়ে পূজার জন্য বিরিয়ানি নিয়ে নেয় এবং সেই বিরিয়ানি নিয়ে কাজ করতে চলে যায়। রিনার মেয়ে চুমকি বিরিয়ানি রান্না করেছে এ কথা পরিদেবী জানতে পেরে খুবই খুশি হয়। পরিদেবী সেই বিরিয়ানি নিয়ে তার মেয়ে পূজাকে খেতে দেয়। রিনার মেয়ে বিরিয়ানি রান্না করে আমাদের সবার জন্য পাঠিয়েছে, তাই আজকে আমরা এই বিরিয়ানিই খাবো। কিন্তু পূজা, তুই চুপ করে বসে আছিস কেন? বিরিয়ানিটা খেয়ে নে, না হলে তো নষ্ট হয়ে যাবে। তোমার কি করে মনে হলো মা ওই গরিব মেয়ের হাতে রান্না করা বিরিয়ানি আমি খাবো? ও রান্না করার সময় কোনো হাইজিন মেনটেন করেছে কিনা সেটা আমি জানি না, আর আমি দেখেছি গরিবদের ঘরে টিকটিকি আর আরশোলা ভরা থাকে, তাই আমি এই বিরিয়ানি খাবো না। পূজার কথা শুনে তার বাবা রাজবাবু সেখানে চলে আসে। রাজবাবু তার মেয়ের কথা সূত্র ধরে সেই কথার সাথে তালে তাল মেলায় এবং গরিবদের হাতে রান্না করা বিরিয়ানি ফেলে দিতে বলে, কারণ সেও গরিব লোকেদের একেবারেই পছন্দ করে না। হ্যাঁ, আমার মেয়ে ঠিক কথাই তো বলেছে। এই বিরিয়ানি রান্না করার সময় তাদের যদি টিকটিকি আর আরশোলা পড়ে থাকে তাহলে তো আমরা দেখতে পাবো না, আর তারপর আমাদের শরীর খারাপ হয়ে তো মরতে বসতে হবে। এরকম করে বলবেন না দাদা বাবু। আমরা গরিব হতে পারি, কিন্তু রান্নায় কখনো টিকটিকি আর আরশোলা মেশাবো না। আপনারা বিরিয়ানি খাবেন না ঠিক আছে, কিন্তু ফেলে দেবেন না। এই বলে রিনা আবার সেই বিরিয়ানি টিফিন বাক্সের মধ্যে ভরে নেয়। পরিদেবী তার মেয়ে এবং স্বামীর ব্যবহারে ভীষণ পরিমাণে লজ্জা পায়, এমনকি সে রিনার কাছে ক্ষমাও চায়। রিনা চোখে জল মুছতে মুছতে আবার বাড়িতে চলে আসে। চুমকি তার মাকে বিরিয়ানি ফিরিয়ে আনতে দেখে খুবই অবাক হয়। সে তার মাকে বিরিয়ানি ফেরত নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে রিনা তাকে সব ঘটনা বলে। আমার খুব বড় ভুল হয়ে গেছে মা, ওনারা বড়লোক মানুষ, তাই আমার বিরিয়ানি দেওয়ার আগে মনে করা উচিত ছিল যে ওনাদের বিরিয়ানি আমরা খেতে পারি, কিন্তু আমাদের মতো গরিব লোকেদের হাতে রান্না করা বিরিয়ানি ওদের মুখে রুচবে না। এই এতটা বিরিয়ানি এবার কি করবি তুই? তুই যদি খেতে পারিস তাহলে খেয়ে নে, কারণ আজকে যা অপমান শুনে এসেছি তাতে আমার পেট ভরে গেছে, আমার আর খিদে নেই। না না, এই বিরিয়ানি আমি আর খাবো না। আমাদের পাড়ায় যে লক্ষ্মী পাগলি আছে, ও লোকের বাড়িতে দুমুঠো ভাত খাওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আজকে দুপুরবেলা আমাদের বাড়ির দরজায় এসেছিল, কিন্তু ভাত না থাকায় আমি কিছু দিতে পারিনি, তাই ভাবছি এই বিরিয়ানিটা নিয়ে গিয়ে ওকেই খাইয়ে দেব। এই বলে চুমকি তার রান্না করা বিরিয়ানি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। চুমকি লক্ষ্মী পাগলিকে বিরিয়ানি দিলে সে খুবই খুশি হয় এবং সে মনের আনন্দে হাউ হাউ করে বিরিয়ানি খেতে শুরু করে। যে ফুটপাতে বসে চুমকি লক্ষ্মী পাগলিকে বিরিয়ানি খাওয়ায়, তার ঠিক উল্টো দিকে সাহিল একটি বড় লম্বা গাড়িতে বসে চুমকির দিকে তাকিয়ে থাকে। এই গরিব মেয়েটার মন তো অনেক বড়, মানুষ এখানে নিজেরা খেতে পায় না, কিন্তু এই মেয়েটা একটা পাগলি মহিলাকে বিরিয়ানি খাওয়াচ্ছে, দেখে আমার খুব ভালো লাগলো। কিন্তু আমার বন্ধু পূজা ভীষণ পরিমাণে অহংকারী। আসলে সাহিল এবং পূজা একই কলেজে পড়াশোনা করে। পূজা মনে মনে সাহিলকে খুবই পছন্দ করত। একদিন তারা একটি দামি রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর পূজা তার পছন্দের হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করে। তারা বিরিয়ানি খেয়ে রেস্টুরেন্টের বিল মিটিয়ে সেখান থেকে বের হতে যাবে, ঠিক সেই সময় একটি গরিব মহিলা কোলে একটি বাচ্চা মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে পূজার পায়ে এসে পড়ে। পূজা তাকে দেখে ভীষণ পরিমাণে ঘৃণা করে। দিদিমণি, আমি আমার মেয়ে অনেকদিন ধরে কিচ্ছু খাইনি, আমার মেয়েটা না খেতে পেয়ে পুরো শুকিয়ে গেছে। আপনাকে দেখে অনেক বড় লোক মনে হচ্ছে, দয়া করে আমাদেরকে এক প্যাকেট বিরিয়ানি কিনে দিন।
খুব খিদে পেয়েছে দিদিমণি। এই ভিখারি মহিলা, আমার থেকে দূরে সরে যাও। আমার তোমাকে বিরিয়ানি কিনে দিতে বয়েই গেছে। যখন বিরিয়ানি খাওয়ার শখ তাহলে কাজ করে টাকা ইনকাম করো, তারপর সেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাবে। গরিব হয়ে বড় লোকেদের বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, যত সব। পূজার এরকম ব্যবহার দেখে সাহিলের ভীষণ খারাপ লাগে, কারণ সাহিল ভীষণ পরিমাণে দয়ালু প্রকৃতির মানুষ হওয়ায় সে এরকম ব্যবহার মেনে নিতে পারে না। পূজা, তুই ওনাকে বিরিয়ানি কিনে দিবি না ঠিক আছে, কিন্তু তাই বলে তাকে অপমান করবি? আর এক প্যাকেট যদি বিরিয়ানি কিনেই বা দিস, তাতে তোর সম্পত্তির কিছু তো কমে যাবে না। আরে তুই জানিস না, বাবা আমাকে বলেছে গরিবরা এরকম কান্নাকাটি করে বড়লোক মানুষদের কাছ থেকে খাবার খেতে চায়, তাই এদেরকে কখনো খাবার খাওয়াতে নেই। তোর যদি টাকা বেশি থাকে তাহলে তুই বিরিয়ানি কিনে দে। আমি কিন্তু এদের জন্য একটা টাকাও খরচা করতে পারবো না, কারণ এই টাকা দিয়ে আমার একটা দামি লিপস্টিক হয়ে যাবে। এই বলে পূজা নিজের এসি গাড়িতে গিয়ে উঠে পড়ে, কিন্তু সাহিল সেই মহিলাটির কষ্ট সহ্য করতে না পেরে তাকে এবং তার মেয়েকে 2 প্যাকেট গরম গরম মটন বিরিয়ানি কিনে দেয়। এর ফলে মহিলাটি খুবই খুশি হয়। সে সাহিলকে প্রাণ ভরে আশীর্বাদ করে এবং সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে সেখান থেকে চলে যায়। এই কথা ভাবতে ভাবতেই সাহিল গাড়ি থেকে নেমে চুমকির কাছে চলে আসে। ম্যাডাম, আপনাকে দেখে তো খুব বড় মনের মানুষ বলে মনে হচ্ছে, কারণ রাস্তায় এত পথচারী চলাফেরা করছে, কেউই তো পাগল মহিলাটাকে একটা দানা অন্ন দিচ্ছে না, কিন্তু আপনি নিজের হাতে করে ওনাকে বিরিয়ানি খাওয়াচ্ছেন, দেখে খুব ভালো লাগলো। বড়লোক মানুষদের একটা দোষ আছে জানেন তো, তারা মুখে বড় বড় কথা বলতে পারে, সহানুভূতি দেখাতে পারে, কিন্তু টাকা খরচা করে গরিব লোকেদের তারা কখনোই খাওয়াবে না। সেই দায়িত্বটা গরিব লোকেদেরকেই নিতে হবে। তাই জন্য আমি বিরিয়ানি করে ওই মহিলাকে খাওয়াচ্ছি। এই বলে চুমকি সেখান থেকে নিজের বাড়ির দিকে চলে যায়, কিন্তু সাহিলের চুমকিকে ভীষণ পরিমাণে ভালো লাগে, তাই সে চুমকির পেছন পেছন তার বাড়ির দিকে যায়। কিন্তু চুমকি সেটা বুঝতে পেরে সাহিলের সাথে খারাপ আচরণ করে তাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, কালকে সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্মদিন। রিনা, তুই তোর মেয়েকে নিয়ে চলে আসিস, কিন্তু তোকে কথা দিচ্ছি আমার মেয়ে আর স্বামী তোদের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে দিদিমণি, আমি আমার মেয়েকে নিয়ে চলে আসবো। রিনা নিজের বাড়িতে গিয়ে তার মেয়েকে পূজার জন্মদিনে যাওয়ার কথা বললে চুমকি কিছুতেই সেখানে যেতে চায় না, কিন্তু তার মা তাকে জোর করায় চুমকি না চাইতেও সেজেগুজে তৈরি হয়ে নেয়। সে তার মায়ের সাথে গিয়ে পূজার জন্মদিনে উপস্থিত হয়। পূজা তার জন্মদিনে রিনা ও চুমকিকে দেখতে পেয়ে খুবই রেগে যায়। উফ, এই ভিখারিগুলো এখানে পর্যন্ত চলে এসেছে। নিশ্চয়ই তোরা ফ্রিতে বড় লোকেদের বিরিয়ানি খাওয়ার জন্য এসেছিস। তুমি তোমার মেয়েকে যদি আমার জন্মদিনে না নিয়ে আসতে, তাহলে আমার মা ঠিক পরের দিন তোমাকে বিরিয়ানি প্যাক করে দিত। তাই বেকার বেকার তুমি কেন কষ্ট করতে গেলে? দেখেছো মা, এই কারণেই আমি এখানে আসতে চাইনি। তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবে, নাকি বাড়ি ফিরে যাবে? এই বলে চুমকি তার মাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে, ঠিক সেই সময় সাহিল সেখানে আসে। সাহিল চুমকি এবং তার মাকে আটকায়। সাহিলকে সেই জন্মদিনের অনুষ্ঠানে দেখে চুমকি ভীষণ পরিমাণে অবাক হয়। সাহিল তাদেরকে অনেক অনুরোধ করায় চুমকি এবং তার মা সেখানে থেকে যায়। পূজা সাহিলের সাথে চুমকির কথোপকথন কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে সে আরো বেশি করে তাদেরকে অপমান করা শুরু করে। আমি একেবারে নিশ্চিত এই গরিব মেয়েটা তোকে বিরিয়ানি রান্না করে খাইয়ে হাত করে নিয়েছে, আর তুই এরকম গরিব লোক দেখলে নিজের মনকে দুঃখে ভরিয়ে দিস। সত্যি সাহিল, তুই পারিস বটে, তুই এখনো মানুষ চিনতে শিখলি না, তাই না? ঠিক সেই সময় পূজার এক বান্ধবী চিৎকার করে ওঠে, কারণ সে বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানির মধ্যে মরা আরশোলার সন্ধান পায়। আর বিরিয়ানির মধ্যে মরা আরশোলা নিয়ে সারা জন্মদিনের অনুষ্ঠানে শোরগোল লেগে যায়। পূজা, তুই নাকি বলেছিলিস যে তোর জন্মদিনে কলকাতার বেস্ট শেফ এসে বিরিয়ানি রান্না করবে, তাহলে এই বিরিয়ানিতে মরা আরশোলা আসলো কোথা থেকে? এটাই তোর বেস্ট শেফের বিরিয়ানি রান্না? আমরা তো এরকম বড় লোকদের বিরিয়ানি খেয়ে মরতে বসবো। পূজা তার বন্ধুদের কথা শুনে সেই মুহূর্তে শেফকে ডাকে। পূজা তাকে প্রচুর পরিমাণে তিরস্কার করতে থাকে। রেস্টুরেন্টের শেফ চুপ করে মাথা নামিয়ে সব কথাই সহ্য করতে থাকে। খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। রান্না করতে করতে কখন অন্যমনস্ক হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি, আর জানালা থেকে আরশোলা উড়েছে, হয়তো বিরিয়ানির মধ্যে পড়েও গেছে, তখন হয়তো দেখিনি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন ম্যাডাম। পূজা এবং তার পরিবার সেই শেফকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পূজা তার বন্ধু এবং বান্ধবীদের সব অপমান সহ্য করতে করতে বিধ্বস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় চুমকি বলে, আচ্ছা ঠিক আছে, এবার তোমরা চুপ করো। আজকে পূজার জন্মদিন, তাই ওকে এভাবে অপমান করার কোনো মানে হয় না। আমি সকলের জন্য ভালো করে বিরিয়ানি রান্না করব, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এই বলে চুমকি রান্নাঘরে চলে যায় এবং সে তার মায়ের সাহায্য নিয়ে সেই বাড়িতে উপস্থিত সকল অতিথিদের জন্য ভালো করে মটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে। চুমকির এরকম ব্যবহারে পূজা প্রচন্ড পরিমাণে খুশি হয়। তাছাড়াও গরিবের হাতে বিরিয়ানি রান্না খেয়ে সেখানে উপস্থিত সকল অতিথি খুবই প্রশংসা করে। সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়ার পর পূজা সকলের সামনে তার জন্মদিনের কেক কাটে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে বিরিয়ানি খাওয়া নিয়ে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি এরকম ভুল আর কখনো করব না। এভাবেই পূজা সকলের কাছে বারবার করে ক্ষমা চায়। পূজাকে চুমকি এবং তার মা ক্ষমা করে দেয়। পরবর্তীকালে সাহিল এবং চুমকির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং দুই পরিবারের সহমতে সাহিলের সঙ্গে চুমকির শুভ বিবাহ সম্পন্ন হয়।